আসসালামুআলাইকুম রহমতুল্লাহ। দিস ইজ মোহাম্মদ কামাল হোসেন, কন্টেন্ট ক্রিয়েটর, ট্রায়াঙ্গুলার কামাল একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কথা বলবো একাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ঢাকা বোর্ড 2022 সালে সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে। আমরা গত পর্বে 1 থেকে 4 পর্যন্ত প্রথম 4টি প্রশ্নের সমাধান দেখিয়েছিলাম। আজকে আমরা সৃজনশীল প্রশ্ন 5 থেকে 8 অর্থাৎ শেষ পর্যন্ত বাকি 4টি প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। চলুন দেখে আসি। সো আমাদের আজকের পর্বে আমাদের যে 4টি প্রশ্ন, আমরা 4টি প্রশ্নের মধ্যে প্রথম মূলত 2টি অংশের, বলবিদ্যা এবং জিওমেট্রি। তো প্রথম যে প্রশ্নটি 5 নম্বর প্রশ্ন, আমরা বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন উভয় ভার্সনের শিক্ষার্থীদের জন্য কোশ্চেনটি দেখাচ্ছি, তারপর আমরা এক এক করে আনসার দেওয়ার চেষ্টা করব। প্রথমে 5 নম্বর প্রশ্নে যে উদ্দীপক দেওয়া আছে, এখানে উদ্দীপকের মধ্যে উদ্দীপক নাম্বার 1, স্টেম 1 এবং স্টেম 2। স্টেম 1 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি, আর প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে ত্রিভুজের উপর 3টি লম্ব অঙ্কন করা হলো। যেমন এডি হচ্ছে একটি লম্ব, বিই একটি লম্ব এবং সিএফ হচ্ছে একটি লম্ব। এই লম্বত্রয় যেখানে মিট করে সেখানে হচ্ছে পয়েন্ট হচ্ছে ও। আর 3টি লম্ব বরাবর যে বল ক্রিয়া করে সেগুলো হচ্ছে P1, P2, P3। এই হচ্ছে আমাদের স্টেম 1। আর স্টেম 2 একইভাবে একটি সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া আছে। এর 3টি শীর্ষবিন্দুতে 3টি বল ক্রিয়া করে। এই ছিল আমাদের মোটামুটি কোশ্চেন। ফিগার বা ইংলিশ ভার্সনের কোশ্চেনটিও সেম। তো আমাদের ফার্স্ট যে আনসার, আমরা যদি একটু আনসারের মধ্যে যাই, এখানে ফার্স্ট আনসারটাকে কোশ্চেন নাম্বার ক, 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুটি সমান বলের লব্ধি 9n হলে সমান বল দুটি নির্ণয় করো। তার মানে দুটি বলের মাঝখানে ডিগ্রি হচ্ছে 120 ডিগ্রি, আবার ওদের লব্ধি দেওয়া হচ্ছে 9n, তখন সমান দুটি বল নির্ণয় করো। ইংলিশ ভার্সনের কোশ্চেনটিও, দ্য রেজাল্টেন্ট অফ টু ইকুয়াল ফোর্স অ্যাক্টিং at an angle 120 degree is 9n. Find the forces. So question number 5A, 5 number question A or 5 এর ক। তো 5 নাম্বার কোশ্চেনের কতে যদি আমরা স্টার্ট করি, ধরি যেহেতু দুইটি সমান বল, ধরি সমান বল দ্বয়, ধরি দুটি সমান বল দ্বয় পি এবং পি, দুটি বলেই সমান। তাহলে ওদের মধ্যবর্তী কোণ, এদের এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। এইটুকু আমাদের স্ট্যামে দেওয়া আছে। তাহলে লব্ধির যে সূত্র সেটি কি ছিল? লব্ধির সূত্র অনুসারে আমরা লিখতে পারি লব্ধি বল স্কয়ার ইজ ইকুয়ালস টু, বাকি যে দুটো বল আছে, পি স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু পি ইন্টু কস 120 ডিগ্রি। তাহলে তোমরা সবাই জানো আমরা এখানে কোন ফর্মুলা ইউজ করেছিলাম, আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস 2p মাল্টিপ্লাই পি, আর ওদের মধ্যবর্তী কোণ cos থিটা। এই যে লব্ধির যে ফর্মুলা, আমরা এই ফর্মুলাটুকু অ্যাপ্লাই করেছিলাম। এখন এখান থেকে যদি আমরা সিম্পলিফিকেশন করে আসি, তাহলে 81 আর এখানে 2p স্কয়ার প্লাস এখানে হচ্ছে 2p স্কয়ার, আর cos 120 ডিগ্রি মান হচ্ছে -12। তাহলে ক্যালকুলেশন করলে আমরা এখানে দাঁড়াচ্ছে আমাদের 81, আর এখানে 2 এর সাথে 2 কাটা দিলে তাহলে 2p স্কয়ার, আর 2 এর সাথে 2 কাটা গেলে -p স্কয়ার, আফটার অল থাকবে একটা p স্কয়ার। তাহলে যদি এখন ক্যালকুলেশন করি, p স্কয়ার বা p ইকুয়ালস টু এই স্কয়ারটা এই পাশে আসলে রুট হয়ে যাবে,
যেহেতু দুটি বল হচ্ছে সমান, দুটি বল ঋণাত্মক হতে পারে না, একটি ধনাত্মক একটি ঋণাত্মক সম্ভব না, দুটি সমান বলের ক্ষেত্রে দুটি ধনাত্মক। সো আমরা এখান থেকে পাশে যদি সাইড নোট দিয়ে এটা ক্লিয়ার করে দেই, বল ঋণাত্মক হতে পারে না, বল ঋণাত্মক হতে পারে না। তাহলে আমাদের যেহেতু বলা ছিল পি এর মান কত, তাহলে আমাদের হচ্ছে পি এর মান হচ্ছে, যেহেতু ওদের লব্ধিটা দেওয়া আছে নিউটনে, তাহলে আমরা এখানে কোশ্চেন অনুসারে আমরা একটু দেখে নিই। যেহেতু আমাদের লব্ধি বল দেওয়া আছে নিউটনে, তাহলে আমাদের এখানে এন এর মান সমান যে বলগুলো সেগুলো হচ্ছে 9 নিউটন। এই হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 5 এর আনসার। এখন কোশ্চেন 5 এর বি এর আনসারটা আমরা একটু দেখে আসি। কোশ্চেন নাম্বার 5 এর বি এর যে রিকোয়ারমেন্ট, সেখানে বলা আছে উদ্দীপক ক হতে, 1 নম্বর উদ্দীপক হতে ত্রিভুজের লম্ব কেন্দ্র ও P1 P2 P3 তিনটি বল যথাক্রমে ওডি ওই ও এফ বরাবর ক্রিয়া করে সাম্য অবস্থা আছে, প্রমাণ করো যে এত। এখন 5 নম্বর কোশ্চেনে যে খ, উদ্দীপকের সাথে যে প্রশ্নের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টের কোনো মিল নাই। অর্থাৎ তোমরা দেখো এখানে এ বি সি, এইখানে এ বি সি সংক্রান্ত কোনো ইনফরমেশন এখানে নাই। এবং ঢাকা বোর্ড থেকে যে আনসারটি আমাদেরকে প্রোভাইড করা হয়, তোমরা হয়তো অনেকেই ক্যামেরায় দেখতে পাচ্ছ, তাহলে আমি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেখাবো। এই যে এখন দেখো খ নাম্বার প্রশ্নের মধ্যে কি লেখা আছে, খ নাম্বার প্রশ্নে লেখা আছে শিক্ষার্থী এই কোশ্চেনটি টাচ করলেই তাকে ফুল নাম্বার দিতে হবে, যেহেতু প্রশ্নে ভুল আছে তাই এটি উত্তর দেওয়া গেল না। তাহলে আমরা খ নাম্বার প্রশ্নের আমরা এখানে আনসার দিচ্ছি না, যেহেতু এটি প্রশ্নেই ভুল। সেই ক্ষেত্রে খ নাম্বার প্রশ্নের আদৌ এখানে কোনো কোশ্চেন অনুসারে আনসার তৈরি করা যাবে না। তাহলে 5 এর যে খ, সেটি হচ্ছে, আমরা একটু লিখে দেই প্রশ্নে, প্রশ্ন, হ্যাঁ, প্রশ্ন ভুল তথ্য। ঠিক আছে, প্রশ্ন ভুল তথ্য, অর্থাৎ স্ট্যামের সাথে এইটুকু অংশ যায় না। আচ্ছা, এবার বাকি যে অংশ, 5-এর যে আরেকটা অংশ যে কোশ্চেন নেক্সট, এখানে 5-এর খ নাম্বারের মধ্যে একটা অংশ, যেমন দ্বিতীয় অংশে যে স্ট্যামটা, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ এখানে দুটি কোণ, দুটি বাহু সমান। তো দুটি বাহু সমান হলে এই দুটি কোণ সমান হবে। এখন তার উপর ভিত্তি করে বাংলা ভার্সনের কোশ্চেনটি এখানে ভালো করে লেখা আসে নাই, আমি এখান থেকে তোমাদেরকে কোশ্চেনটি দেখাচ্ছি। ইন স্টেম টু the given forces passes through the incentry of a given triangle then showed it at equals to এত। অর্থাৎ যে লব্ধি বলগুলো আছে, লব্ধি বলগুলো আমরা যদি এখান থেকে আরেকটু ক্লিয়ার করি, প্রদত্ত বলগুলোর লব্ধি উক্ত ত্রিভুজের অন্তকেন্দ্রগামী হলে দেখাও যে এত। অর্থাৎ যে তিনটি বল এখানে আছে, বলগুলোর লব্ধি ত্রিভুজের অন্তকেন্দ্রগামী হলে দেখাও যে P1 রেশিও P2 রেশিও P3 ইকুয়ালস টু A রেশিও B রেশিও C। তাহলে এখন আমরা 5-এর সি নাম্বার কোশ্চেনটাতে আনসার যাচ্ছি। 5-এর গ, ওকে, 5-এর গ নাম্বারের শুরুতে একটু সুন্দর করে আমরা একটা ফিগার তৈরি করি। ফিগারের মধ্যে একটা ট্রায়াঙ্গেল। তো এই ট্রায়াঙ্গেলের মধ্যে এ, এখানে হচ্ছে বি, এটা হচ্ছে সি। এ বি, বি পয়েন্টটাকে একটু রাইট সাইডে দিই, তাহলে ফিগার ড্র করা ইজি হবে। এ, এটা বি, আর এইখানে হচ্ছে সি। তাহলে প্রথমে এই বরাবর যেই বল কাজ করে সেই বল হচ্ছে P1। তারপরে বি বরাবর যে, বি পয়েন্ট বরাবর যে বলটি কাজ করে সেটি হচ্ছে P2। তারপর এখানে যে বলটি কাজ করে এই বলটি হচ্ছে P3, তাহলে এটা হচ্ছে P3। আর বাকি যে অংশ, যেহেতু বলা আছে ওদের অন্তর্কেন্দ্র, তাহলে প্রথমে এই কোণটাকে
এই কোণটাকে আমি সমান দুই ভাগে ভাগ করে এখানে একটা বিন্দু দিচ্ছি, এটা হচ্ছে ডি। তারপর এখান থেকে যে মধ্যবিন্দু বা অর্থাৎ ওদের মধ্যবিন্দুগুলো নির্ণয় করে আমরা যোগ করি, তাহলে এই মধ্যবিন্দুটা হচ্ছে ই। আর এখানে মধ্যবিন্দুর সাথে এটাকে সংযুক্ত করো করে এই মধ্যবিন্দুটার নাম দিচ্ছি এফ। তাহলে ত্রিভুজের যে মধ্যমাত্রায় অর্থাৎ এখানে কোণের ইস্যুটা আমরা স্কিপ করি, প্রথমে যে কোণটা দিয়েছিলাম এখানে কোণের প্রয়োজন নাই। ওকে, তাহলে ত্রিভুজের যে মধ্যমাত্রায় যে বিন্দুতে ছেদ করে এটাকে আমরা বলবো ত্রিভুজের অন্তঃকেন্দ্র। তাহলে এই ত্রিভুজের অন্তঃকেন্দ্র হচ্ছে আই। এখন এই ত্রিভুজের অন্তঃকেন্দ্র আই হলে তার উপর ভিত্তি করে আমরা এখন দেখাবো P1 রেশিও P2 রেশিও P3 ইকুয়ালস টু এত। তাহলে প্রথমে আমরা ফার্স্ট যে অংশেই হচ্ছে আমাদের ফিগার, তার উপর বেস করে আমরা লিখে নিচ্ছি বলত্রয়। ত্রিভুজের শীর্ষবিন্দুতে বলত্রয় এ বি সি, ত্রিভুজের শীর্ষ বিন্দুতে বলত্রয় P1, P2, P3 এবং ত্রিভুজটি অন্তঃকেন্দ্র আই, অর্থাৎ ত্রিভুজের মধ্যমাত্রিটি যে বিন্দুতে ছেদ করে। তো এই হচ্ছে আমাদের প্রথমে ধরে নিচ্ছি দুটি বল ধরি। বি ও সি বিন্দুতে ক্রিয়ারত, ধরি বি ও সি বিন্দুতে ক্রিয়ারত পি বিন্দুতে হচ্ছে P2 ও P3 বলদ্বয়ের লব্ধি ডি বিন্দুতে ক্রিয়া করে, অর্থাৎ এটা আমরা ধরে নিয়েছি। অর্থাৎ যেহেতু মধ্যবিন্দু ডি, তাহলে দুইটি বলের যে লব্ধি আমরা ধরে নিয়েছি সেটা মধ্যবিন্দুতে কাজ করে। এখন তাহলে বল দ্বয়ের যে লব্ধি তার উপর বেস করে এখন যদি আমরা ফর্মুলাতে লিখি, সো লব্ধি বলের উপর বেস করে যে ফর্মুলা P2 ইন্টু BD ইকুয়ালস টু P3 ইন্টু ডিসি। এটা হচ্ছে ফর্মুলা, দুটি লব্ধি বল যে বিন্দুতে কাজ করে বলদ্বয়ের সাথে ওই বিন্দু থেকে তাদের দূরত্ব, এদের মাল্টিপ্লিকেশনের সমান। এখন এখান থেকে যদি আমি এটা রেশিও রেডি করে নেই, P2 ডিভাইডেড বাই P3 ইকুয়ালস টু P2 এর সাথে আসবে বিডি, তাহলে বিডিটাকে আমরা ডিনোমিনেটরে রাখবো, আর P3 এর সাথে হচ্ছে ডিসি, অর্থাৎ এটা ক্রস মাল্টিপ্লিকেশন করলে যাতে এই অংশে আসে। এখন এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আস্তে আস্তে P2 ডিভাইডেড বাই P3, এই যে ডিসিটাকে আমরা কম্পেয়ার করে এখানে এসি তে নিয়ে আসব, ডিসি ইকুয়ালস টু এসি। আর বিডি কে কম্পেয়ার করে আমরা এবি তে নিয়ে আসব। এখন এটা কেন করব, পাশে আগে একটু সাইড নোট দিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি, পরে আমরা এটাকে এক্সপ্লেন করে দেখাচ্ছি কিভাবে এই দুটা রেশিও সেম হয়। ডিসি রেশিও বিডি ইজ ইকুয়ালস টু এসি রেশিও এবি, এটা আমরা সাইড নোট দিয়ে দেখাচ্ছি। এখন দেখো এটা কিভাবে সম্ভব হয়, এটাকে আমরা যদি একটা অংশ একটু রাফ করে দেখাই। যখন আমাদের এই দুটো ত্রিভুজ, আমরা যখন এখান থেকে আমাদের ছিল এ
আর এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে একটা মধ্যবিন্দু। তো মধ্যবিন্দুটা যদি ডি হয়, মধ্যবিন্দুকে আমি যোগ করি। আমরা শুরুতে স্ট্যামে বলে আসছি, এই ইনফরমেশনটা এখানে মিসিং আছে, যে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যখন দুটি বাহু সমান হবে, এই দুটি কোণ সমান হবে। তো এখন এটি হচ্ছে তার সাধারণ বাহু। তাহলে এই দুটি ত্রিভুজের মধ্যে এখন যদি আমরা যদি এখানে দেখাই, তাহলে এই দুটি ত্রিভুজ হবে সর্বসম। সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে ওদের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো সমান হবে। এই কোণের সাথে এই কোণ সমান হবে, আর এটার সাথে এটা সমান হবে, আর এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটা সমান হবে। তার মানে এই দুটি ত্রিভুজের মধ্যে তিনটি কোণ সমান। এখন তিনটি কোণ যদি সমান হয়, সেক্ষেত্রে তাদের কোণের অনুপাত, কোণগুলো যখন সমান হবে তখন ওদের বাহুগুলোর অনুপাত সমান হবে। কিভাবে? তাহলে আমি প্রথমে যদি আমি এখানে আহ বি ডিসি ডিসি আর এখান থেকে যদি আমি এসিটা নেই, তাহলে প্রথমে রাইট সাইডের ট্রায়াঙ্গেলটা তিনটা সাইড নিলাম এসি, আর আরেকটা সাইড এখান থেকে নিচ্ছি ডিসি, এসি, আরেকটা হচ্ছে এডি, এডি। এখন এটা হচ্ছে রাইট সাইডে যে ট্রায়াঙ্গেল। এবার লেফট সাইডে দেখো ডিসি, ডিসি এর অপোজিটে যে কোণ এ, তাহলে তার অপোজিটে হচ্ছে এখানে বিডি। আর এখানে এসি, এসি এর পাশে যে অ্যাঙ্গেল আছে টিক মার্ক দেওয়া আছে, তাহলে এখানে তার অপোজিটে হচ্ছে এখানে, যদি ওই লেফট সাইডের ট্রায়াঙ্গেলটা নিই তাহলে আসবে এবি। আর এখান থেকে যে এডি, এডির অপোজিট এখানে এডি, আর এখানে এডির অপোজিট, দুইটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এডি ইকুয়ালস টু এডি আসবে। অর্থাৎ যখন তিনটি কোণ সমান হবে তাদের বাহুগুলোর অনুপাত সমান হয়। এটা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজের কন্ডিশন থেকে আমরা বলতে পারি। তাই এই কন্ডিশনটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম, করে দুটো রেশিও থেকে আমরা এসি এবং এবি তে আসলাম। এখন আমাদের প্রশ্নে যেহেতু ছোট হাতের লেটার গুলো দেওয়া আছে, এ রেশিও, বি রেশিও, সি, তাহলে এ রেশিও, বি রেশিওদেরকে কি বলতে পারি? যেমন এটা যদি বি হয় তাহলে এই সাইডটা হবে স্মল লেটারে বি, আর শীর্ষবিন্দু যদি এ হয় তাহলে তার বিসি সাইডটা হচ্ছে এ, আর এটা সি হলে এই সাইডটা হচ্ছে সি। তাহলে আমরা যদি এখন এদের ভ্যালুগুলো বসিয়ে নিই, P2 ডিভাইডেড বাই P3, তাহলে এসি কে আমরা বলতে পারি এসি হচ্ছে বি, আর এখানে এবি এর অংশ হচ্ছে সি। তো এখন আমরা রেশিওতে যাই। রেশিওতে যদি মুভ করি, এখানে P2 রেশিও P3 ইকুয়ালস টু বি রেশিও সি। তার মানে দুটি বল নেওয়াতে দুটি সাইড আসছে, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। ঠিক একইভাবে অনুরূপ অনুরূপভাবে আমরা বলতে পারি P1, এটা হচ্ছে P2 আর P3, তাহলে P1 এর সাথে যদি আমি P2 নেই, P1 এর সাথে P2 নেই, তাহলে এখানে আসবে A রেশিও B। এখন এই দুটো সমীকরণ থেকে সমীকরণ 1 ও 2 নং সমীকরণ হতে পাই, 1 ও 2 নং সমীকরণ হতে পাই P1 রেশিও P2 রেশিও P3। অর্থাৎ এদেরকে আমরা বলি যে আহ তিনটিকে কন্টিনিউয়াস প্রোপেশন তৈরি করা, দুটি আলাদা আলাদা প্রোপেশন থেকে এ রেশিও বি রেশিও সি। দিস ইজ প্রুভড। তাহলে এই ছিল আমাদের 5 নাম্বার কোশ্চেনের প্রমাণ। আমরা যদি আরেকটু প্রথম থেকে একটু ডিটেলস দেখে আসি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে 5 নাম্বার কোশ্চেনের সি এর আনসার। তো তোমরা একসাথে ছবি তুলে পরে কাজ করতে পারবে। তারপরে এখানে হচ্ছে 5 নাম্বার কোশ্চেনের এ, আর বি তে তো ভুল ছিল ইনফরমেশনগত। এবার আমরা যাব 6 এবং 7 নাম্বার কোশ্চেন কনিক্স অধ্যায় থেকে, তোমাদের সবচেয়ে ফেভারিট যে পড়া কনিক্স। সবার একটা টার্গেট থাকে যে কনিক্স থেকে দুটো প্রশ্ন পরীক্ষায় আনসার করবে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে দুটি প্রশ্ন সমাধান করার। প্রথমে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, 2 নম্বর একটি উদ্দীপক দেওয়া আছে। প্রথম কোশ্চেনটা একেবারে টোটালি
ইজি কোশ্চেন এবং ডেফিনিশন বেস, কনিক ও কনিকের উপকেন্দ্রের সংজ্ঞা লিখো। তাহলে এখানে ডিফাইন দ্য কনিক অ্যান্ড ইটস ফোকাস। তাহলে ফোকাস এবং কনিকের ডেফিনিশন লিখবো। তারপরে স্টেম ওয়ান অনুসারে, স্টেম ওয়ানে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশন অনুসারে সেটাকে একটা আদর্শ সমীকরণে নিয়ে যাব। সেখান থেকে শীর্ষবিন্দু, উপকেন্দ্র, অক্ষের সমীকরণ নির্ণয় করব। তো দুটো ইকুয়েশনেই দেখা যাচ্ছে যে দুটো ইকুয়েশন হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। সি নাম্বার কোশ্চেনও পরাবৃত্ত, ডি নাম্বার বি তেও পরাবৃত্ত। তাহলে আমরা আগে শুরুতেই 6 নাম্বার কোশ্চেনের কো আনসার দিব। নাম্বার 6 কোশ্চেনের কতে 6 এর ক এর বলা ছিল ডেফিনিশন। তো কনিক্স এর ডেফিনিশনটা তোমাদের বইতে যার যেভাবে আছে এভাবে তোমাদের মতো করে লিখতে পারো। আমি একটা ডেফিনিশন দেখে দিচ্ছি তোমাদেরকে। কনিক, কনিক সমতল, সমতলে অবস্থিত চলমান, সমতলে অবস্থিত সমতলে অবস্থিত চলমান একটি বিন্দুর অবস্থান, একটি বিন্দুর অবস্থান, অবস্থান থেকে, অবস্থান থেকে যদি একটি স্থির বিন্দুর দূরত্ব, যদি একটি স্থির, যদি একটি স্থির বিন্দুর দূরত্ব, দূরত্ব ও একটি একটি স্থির সরল রেখার, ও একটি স্থির সরল রেখা, একটি স্থির সরল রেখার দূরত্বের, দূরত্বের অনুপাত, অনুপাত সর্বদা সমান হয়, সর্বদা সমান হয়, তবে চলমান, চলমান বিন্দুর, চলমান বিন্দুর চলার পথকে, চলার পথকে কনিক বলে। ওই যে এসপি ইকুয়াল টু পিএম, তা আমরা এখান থেকে যে লিখি না এসপি ইকুয়ালস টু পিএম, আর যদি আমরা একটু রেশিও তৈরি করি এসপি ডিভাইডেড বাই পিএম, তাহলে হচ্ছে রেশিও ইকুয়ালস টু 1। তো এই রেশিওটা যদি সবসময় 1 থাকে, সর্বদা যদি সমান হয়, এই দুইটা রেশিও যদি সবসময় সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে যে বিন্দুটি তখন মুভ করে সেই বিন্দুর যে পথ তৈরি করে তাকে আমরা বলি কনিক। তাহলে এই হচ্ছে পথ, যে অংশ। এবার বাকি যে অংশ উপকেন্দ্র, উপকেন্দ্র বা ফোকাস। তাহলে উপকেন্দ্রের যে সংজ্ঞা, নির্দিষ্ট বিন্দুকে, ওই যে এখানে আমাদের যে বলা ছিল স্থির বিন্দু, এই নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট বিন্দুকে কনিকের, কনিকের ফোকাস, ফোকাস বা উপকেন্দ্র, উপকেন্দ্র
বলে। এই হচ্ছে ডেফিনিশন বেস। তোমরা তোমাদের বই থেকে নিজেদের মতো করে আরো সুন্দর সংজ্ঞা লিখতে পারবে। এটা হচ্ছে তোমাদের ঢাকা বোর্ড থেকে সরবরাহকৃত আনসার, যেটা শিক্ষকদেরকে দেওয়া হয় খাতা দেখার সময়। তো সেই আনসারটি আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। তো এই ছিল 6 নাম্বার কোশ্চেনের ক। এখন দেখো 6 এর খ নাম্বার যেটা আমাদের বলা ছিল, 6 নাম্বার কোশ্চেনের যে খ, 6 নাম্বার খতে বলা ছিল সিনারি 1 থেকে অর্থাৎ দৃশ্য 1 থেকে একটা আদর্শ সমীকরণ তৈরি করে সেখান থেকে শীর্ষবিন্দু, উপকেন্দ্র এবং অক্ষের সমীকরণ নির্ণয় করা। তাহলে সিনারি 1-এ আমাদের যে ইকুয়েশন দেওয়া আছে সেই ইকুয়েশনটা আমরা শুরুতে লিখে নিচ্ছি। 3x² - 4y, তারপর হচ্ছে -6x -5 = 0। এই হচ্ছে সিনারি 1-এর যে ইকুয়েশন। তো এটাকে একটা আদর্শ সমীকরণে নিব, নিয়ে তারপর সেখান থেকে যে কোশ্চেন গুলো রিকোয়ারমেন্ট সেগুলো আনসার দেওয়ার চেষ্টা করব। তো শুরুতে এক্স এর টার্ম গুলোকে আমরা এক পাশে রাখি, 3x² -6x, আর এই পাশে হচ্ছে 4y + 5। এখন বা 3 কমন নিচ্ছি ফর্মুলা সেট করার জন্য, x² - 2x, আর এ পাশে আমাদের হচ্ছে 4y + 5। সো এখানে আমাদের ভিতরে হোল স্কয়ার ফর্ম রেডি করার জন্য আমি এখানে x² - 2x +1। তো প্লাস ব্র্যাকেটের ভিতরে +1 দেওয়ার অর্থ হচ্ছে আলটিমেটলি আমরা এখানে +3 দিচ্ছি, তাহলে আমি এখানে -3 দিচ্ছি। কারণ আমি যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি এখানে 3 আসবে, তার সাথে -3 দিলে এটা ব্যালেন্স হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 4y, আর এই পাশে হচ্ছে +5। সো এখন আমরা যদি আরেকটা লাইন লিখি, 3 আর এই পাশে হচ্ছে x-1 হোল স্কয়ার, আর এই পাশে হচ্ছে 4y, আর 3টা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে 8। or 3x - 1 হোল স্কয়ার ইকুয়ালস টু, এখান থেকে যদি আমরা 4 কমন নেই তাহলে 4 কমন নিলে থাকছে আমার y +2। সো এখন স্ট্যান্ডার্ড ফর্মে যেহেতু নিচ্ছি, x² ফর্ম চলে আসছে এখানে, x-1 হোল স্কয়ার ইকুয়াল টু 4 × 1/3 × y +2। তাহলে এটা হচ্ছে আমাদের একটা প্যারাবোলার একটা স্ট্যান্ডার্ড সমীকরণ। কোন সমীকরণ? যেটাকে আমরা কম্পেয়ার করতে পারি x², ক্যাপিটাল লেটার x² ইকুয়ালস টু 4ay। এখানে এখানে ক্যাপিটাল যে এক্স তাকে ধরা হলো x-1, আর ক্যাপিটাল যে ওয়াই তাকে ধরা হচ্ছে y+2, আর এর ভ্যালু তো ডিরেক্টলি দেওয়া আছে, এ হচ্ছে 1/3। তা এই হচ্ছে একটা আদর্শ সমীকরণ। এটাকে আমাদের কোশ্চেনের প্রথম অংশ কমপ্লিট। এটা হচ্ছে একটা প্যারাবোলার একটা আদর্শ সমীকরণ, প্রথম অংশে কমপ্লিট। এখন বাকি যে প্রশ্নগুলো সেটা হচ্ছে শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করব, উপকেন্দ্র, তারপর হচ্ছে অক্ষের যে সমীকরণ। তো এবার এখান থেকে যদি আমরা এক এক করে আনসার দেওয়ার চেষ্টা করি। ফার্স্ট অংশ কমপ্লিট। বাকি যে তাহলে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু শীর্ষবিন্দু স্থানাঙ্কতে আমাদের কন্ডিশন হচ্ছে এক্স এর ভ্যালু 0, অর্থাৎ যে ইকুয়েশনটা আমরা রেডি করব সেই ইকুয়েশনের কন্ডিশন থেকে আমরা লিখবো ওয়াই এর ভ্যালু 0। তো এখানে এক্স বলতে বোঝাচ্ছে এখানে x-1 = 0। এটাও খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, এটা স্মল লেটার। তাহলে এখানে এক্স এর ভ্যালু আসবে 1, আর এই পাশে হচ্ছে আমাদের ওয়াই এর জায়গায় হচ্ছে y+2, y+2 = 0, or y = -2। তাহলে শীর্ষবিন্দু স্থানাঙ্ক, শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক বা শীর্ষবিন্দু লিখলে হবে 1, -2। সো এই হচ্ছে আমাদের আরেকটা অংশের আনসার। এবার বাকি যে অংশ, সেকেন্ড যে কোশ্চেন,
সেটা হচ্ছে উপকেন্দ্র। তাহলে উপকেন্দ্র, এখন দেখো যদি আমি এটাকে ইকুয়েশনটা তৈরি করি, এটাকে যদি একটা মোটামুটি আমরা একটা ফিগার, অ্যাপ্রক্সিমেটলি ফিগার ড্র করি, দেখো এখানে যেটা এক্স স্কয়ার, তার মানে এটা ফর্মটাকে আমরা বলতে পারি তার শীর্ষবিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে y ইকুয়ালস টু 1, আর এক্স, এখানে যে এক্স এর ভ্যালু 1 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 2। তো এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু হচ্ছে -2, 1 -2। আমরা যে কন্ডিশন দেওয়া আছে সেই কন্ডিশন থেকে আমরা এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, তাহলে সেটা হচ্ছে ওয়াই এক্সিসের পজিটিভ ডিরেকশন। তো এখন এখান থেকে আমি যদি বাকি যে প্রশ্নটা সেটা আনসার যদি করি আমরা এখানে, আর শীর্ষবিন্দু স্থানাঙ্ক গেল আমাদের, এখন উপকেন্দ্র, উপকেন্দ্র, তাহলে উপকেন্দ্রের বলা ছিল এক্স এর ভ্যালু 0, আর ওয়াই এর যে ভ্যালু, ওয়াই এর ভ্যালু হচ্ছে এ। এই হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। আর এক্স, এক্স এর জায়গায় তাহলে এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে ক্যালকুলেট করলে এক্স ইকুয়ালস টু হচ্ছে 1, আর এখানে ওয়াই প্লাস 2, এর ভ্যালু হচ্ছে 1/, এর জায়গা হচ্ছে 1/3। সো ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 1/3 মাইনাস 2, 1/3 মাইনাস 2 তাহলে হচ্ছে 5, 5 থেকে 1 গেলে হচ্ছে -5/3। তাহলে আমাদের উপকেন্দ্র হচ্ছে উপ উপকেন্দ্রের যে স্থানাঙ্ক সেটা হচ্ছে 1, -5/3। সো এরপরে যে ফাইনাল লাস্ট অক্ষের সমীকরণ, তো তৃতীয় অংশে যেটা হচ্ছে অক্ষের সমীকরণ, অক্ষের সমীকরণ, অক্ষের সমীকরণ খেয়াল করো, যদি এই ফরম্যাটে যদি ডায়াগ্রামটা থাকে তাহলে তার অক্ষরেখাটা ওয়াই অক্ষের সাথে যাচ্ছে, তাহলে অক্ষরেখা যদি ওয়াই অক্ষের উপর ওয়াই অক্ষের সাথে কোইনসাইড করে তার সমীকরণে আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু 0, অর্থাৎ এই বরাবর ওয়াই অক্ষের সমান্তরাল রেখা বা ওয়াই অক্ষের উপর অবস্থান করে যেখানে, সেখানে এক্স এর ভ্যালু 0, এক্স ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমাদের এক্স এর যে কন্ডিশন এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0, এই হচ্ছে আমাদের আনসার। তাহলে কি কি আনসার? এই কোশ্চেনে আমাদের মূলত 4টা পার্ট। প্রথমে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সমীকরণ নির্ণয় করা, তারপর তার শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করা, তারপর উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করা, তারপর অক্ষের সমীকরণ। এই হচ্ছে 3টি আলাদা আলাদা পার্ট। আর ফার্স্ট পার্টে যে আনসার সেখানে ছিল একটা স্ট্যান্ডার্ড ফর্ম তৈরি করা, একটা আদর্শ সমীকরণ তৈরি করা। সো আমাদের খ নাম্বার প্রশ্ন কমপ্লিট। এখন আমরা 6 এর সি তে চলে যাচ্ছি, 6 নাম্বার কোশ্চেনের সি। 6 নাম্বার কোশ্চেনে সি অলমোস্ট একই রকম। আগের কোশ্চেনের মধ্যে উদ্দীপকে ইকুয়েশন দেওয়া আছে, এবার নতুন করে ফিগার দেওয়া আছে। যেমন এই ফিগার থেকে আমরা কি কি দেখতে পাচ্ছি? এই ফিগারে আমরা দেখতে পাচ্ছি তার একটা শীর্ষবিন্দু দেওয়া আছে এ, উপকেন্দ্র দেওয়া আছে এস, পি বিন্দু দেওয়া আছে, নিয়ামক রেখা এম জেড বা ডাইরেক্ট্রিক্স দেওয়া আছে। এর উপর ভিত্তি করে একটা চিহ্নিত পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করা, অর্থাৎ এই 2 নাম্বার কন্ডিশন গুলোকে ইউজ করে পরাবৃত্তে একটা স্ট্যান্ডার্ড সমীকরণ নির্ণয় করব। আমরা যদি ইংলিশ ভার্সনে কোশ্চেনটা দেখে আসি, অবটেইন দ্য ইকুয়েশনস অফ দ্য প্যারাবোলা ফ্রম দ্য স্টেম টু, অর্থাৎ সিনারি 2 অনুসারে প্যারাবোলার ইকুয়েশন তৈরি করব। তাহলে সিনারি 2 তে যা যা আছে এই জিনিসগুলোকে আমরা ইউজ করে এই অংশে যাচ্ছি। সো এখন হচ্ছে 6 নাম্বার কোশ্চেন, নাম্বার 6 এর গ। সো 6 নাম্বার কোশ্চেনের গ, শুরুতে আমরা ইকুয়েশনটাকে একটু রেডি করে নিই। যে যে ফিগার থেকে যে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, ফার্স্ট হচ্ছে উপকেন্দ্র, উপ উপকেন্দ্র হচ্ছে এস, এটার ভ্যালু দেওয়া আছে 0,2। তারপর যে একটা শীর্ষবিন্দু দেওয়া আছে, শীর্ষবিন্দু শীর্ষবিন্দু এ, যার স্থানাঙ্ক দেওয়া আছে 3,2।
এখন যেহেতু আমাদের এখানে ফিগারটাকে আমরা একটু সামনে নিয়ে আসি, তাহলে আমাদের যেহেতু ফিগারটা এখানে কাজ করতে লাগবে, আমরা কোশ্চেন থেকে ফিগারটা ড্র করে নিই। এ হচ্ছে পি বিন্দু স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, আর এখানে এস উপকেন্দ্র 0,2, তারপর শীর্ষবিন্দু এ, এই হচ্ছে 3,2, 3,2, আর দ্বিকক্ষ বা ডাইরেক্ট্রিক্স এম, আর এটা হচ্ছে জেড, আর এই পাশে হচ্ছে এম প্রাইম, এম প্রাইম। এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন এই ইকুয়েশন এস এর সাথে এটাকে আমরা জয়েন করে দিচ্ছি। সো এখন কোশ্চেনের যে রিকোয়ারমেন্ট, একটা সমীকরণ তৈরি করব, এই ফিগার অনুসারে সমীকরণ তৈরি করব। আমরা জানি যে যেহেতু আমাদের এখানে বলা আছে কোশ্চেনে প্যারাবোলা বা প্যারাবোলার ক্ষেত্রে আমরা জানি যে এই বিন্দুটা হচ্ছে এস এবং জেড এর মাঝখানে থাকবে এ। তাহলে ধরি জেড বিন্দু স্থানাঙ্ক বা নিয়ামকের পাদবিন্দু, ধরি নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক স্থানাঙ্ক জেড, এটাকে আমি আলফা কমা বিটা। তাহলে এই এখন তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে মাঝখানে যে বিন্দুটা থ্রি, থ্রি হচ্ছে এদের অ্যাভারেজ, তাহলে আলফা প্লাস 0/2। তো এখান থেকে এটা হচ্ছে থ্রি, আর আরেকটা বিন্দু হচ্ছে টু, টু হবে এখানকার বিটা, আর ওদিকে হচ্ছে টু, বিটা টু প্লাস /2 ওদের অ্যাভারেজ। তাহলে এখানে ক্রস মাল্টিপ্লাই করলে আলফার ভ্যালু আসবে 6, আর এখানে বিটার ভ্যালু আসবে বিটা প্লাস টু, তার ভ্যালু আসবে 4। ক্যালকুলেশন করলে হবে বিটার ভ্যালু হবে 2। তাহলে জেড এর যে স্থানাঙ্ক সেটা আমাদের এখান থেকে চলে আসে। সো জেড এর স্থানাঙ্ক আলফা কমা বিটা 6,2, এই হচ্ছে জেড এর স্থানাঙ্ক। এখন যেহেতু অক্ষরেখা বা অক্ষরেখার যে সমীকরণ সেটা তৈরি করব বাকি যে অংশে, তারপর এক 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 করে লম্ব রেখা তৈরি করতে পারবো অক্ষরেখা থেকে। অক্ষরেখার ঢাল, শুরুতে ঢাল থেকে সমীকরণটা নির্ণয় করা যায়। অক্ষ রেখার ঢাল, অর্থাৎ অক্ষরেখা বলতে এখানে জেডএস রেখাকে মিন করছি। অক্ষরেখার যে ঢাল, সে ঢাল হচ্ছে 2 - 2, অর্থাৎ এস অথবা জেড এস যে কোনো দুটো পয়েন্ট নিলেই হবে। তাহলে আমি এস এর সাথে এ নিয়ে y2 - y1 ডিভাইডেড বাই 0 - 3, 0, হ্যাঁ। তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, উপরে হচ্ছে 0 আর নিচে আফটার অল যাই থাকুক শেষ পর্যন্ত আনসার হচ্ছে। তাহলে অক্ষরেখার যে ঢাল সেটা হচ্ছে 0। এখন আমরা সবাই জানি যে এই অক্ষরেখার সাথে ডাইরেক্ট্রিক্স বা নিয়ামক যেটা, সেটা লম্ব রেখা তৈরি করে। তো দুটো রেখা যদি লম্ব হয় তাহলে তাদের ডালের গুণফল -1 হবে। তাহলে সেখান থেকে এটা যদি 0 হয় তাহলে এমন একটা রেজাল্ট নিব যেটা গুণফল -1, আমরা সে অনুসারে নিতে পারি। আর এটা অক্ষরেখার ঢাল যদি শূন্য হয় স্বাভাবিকভাবে, এটা হচ্ছে tan 0 ডিগ্রি, তাহলে এটা হবে tan 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি নিয়ামক রেখার ঢাল, নিয়া নিয়ামক বা ডাইরেক্ট্রিক্স রেখা, নিয়ামক রেখার ঢাল। তো এটা যেহেতু 1, আর এটাকে তাহলে আমরা বলতে পারি -1/0, অর্থাৎ 0, 0 যদি আমরা বাদ দিয়ে দিই ক্যালকুলেশনে,
স্বাভাবিকভাবে এটা -1 থাকে, অথবা এটা আনডিফাইন্ড ফর্ম হবে, যেহেতু এটা 0 আর বাকিটা হবে তাহলে tan 90 ডিগ্রি। সো মাঝখানে 90, যেহেতু এটা পারপেন্ডিকুলার, এখানে যেহেতু পারপেন্ডিকুলার হয় তাহলে tan 90 ডিগ্রি ইকুয়ালস টু আনডিফাইন্ড। তো নিয়ামক রেখার ঢাল এত আসলো। এখন নিয়ামক রেখার যেহেতু ঢাল আছে এবং নিয়ামক রেখা জেড বিন্দুগামী, তাহলে জেড বিন্দুগামী একটা রেখা যার ঢাল হচ্ছে -1/0, তাহলে তার ইকুয়েশন হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ অর্থাৎ নিয়ামক রেখাটা হচ্ছে, অর্থাৎ MZ যে রেখা সেটা জেড বিন্দুগামী, তাহলে y-y1, তাহলে জেড বিন্দু যে স্থানাঙ্ক ছিল y1 সেটা হচ্ছে 2, বিটার যে ভ্যালু 2, y-y1 ইকুয়ালস টু m ইনটু, m বলতে ঢাল বুঝাচ্ছি, m ইনটু x-x1, x-6। এই হচ্ছে নিয়ামক রেখার যে সমীকরণ। তাহলে এটাকে আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে আসি, এই অংশটা পুরো 0 হয়ে যাচ্ছে, -1 ইন্টু x-6, এই অংশটা 0, তার মানে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলো আমাদের এখানে আসছে x-6 ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে MZ রেখার যে সমীকরণ, সেটা চলে আসলে MZ রেখার সমীকরণ। এখন এই ফিগারটা কপি করে ফিগারের বাকি অংশ থেকে আমাদের আরেকটু কাজ আছে, যেটা আমরা সমীকরণ তৈরি করব। তাহলে MZ রেখার যে সমীকরণ সেটি আসলো। ওকে, এখন PM রেখা, PM হচ্ছে MZ এর উপর লম্ব, PM পারপেন্ডিকুলার MZ, অর্থাৎ PM হচ্ছে MZ এর উপর লম্ব। তাহলে P থেকে M বিন্দুর যে দূরত্ব, সেটা লম্ব দূরত্বটা আমরা রেডি করে নিই। PM ইকুয়ালস টু হচ্ছে কোন ইকুয়েশন থেকে লম্ব দূরত্ব, x-6 ইকুয়েশন থেকে লম্ব দূরত্ব যে ফর্মুলা সেটা আমরা রেডি করছি। x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1 স্কয়ার, আর প্লাস y তো নাই, না থাকা মানে এটাকে 0 কোএফিসিয়েন্ট ধরলে হবে 0 স্কয়ার। তাহলে এটা হচ্ছে লম্ব দূরত্ব, তাহলে এখানে দাঁড়াচ্ছে x-6। তাহলে এটা হচ্ছে লম্ব দূরত্ব হচ্ছে x-6। আমরা ডিস্টেন্সটা নিয়ে আসতে পারি 1 এর উপর স্কয়ার রুট করলে 1, PM এর ভ্যালু আসছে। এবার আমরা যদি প্যারাবোলার যে ইকুয়েশন, সেই প্যারাবোলার ইকুয়েশন থেকে আমরা জানি বা পরাবৃত্তের সমীকরণ, সেখান থেকে এখন আমাদের কাজ কমপ্লিট। পরাবৃত্তের যে সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ অনুসারে SP ইকুয়ালস টু PM, SP ইকুয়ালস টু PM বা ওদের রেশিও 1 PM। তাহলে SP হচ্ছে S থেকে P এর যে দূরত্ব, কোঅর্ডিনেট জিওমেট্রি ইউজ করে x-0 হোল স্কয়ার প্লাস y-2 হোল স্কয়ার ইকুয়ালস টু PM এর ভ্যালু হচ্ছে x-6। সো এখন যদি আমরা ক্যালকুলেশনটা করে নেই, বোথ সাইডে হোল স্কয়ার করে নিচ্ছি, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4y প্লাস 4, আর এর পাশে হচ্ছে x-6 হোল স্কয়ার, অর্থাৎ রুটটাকে তোলার জন্য বোথ সাইডে স্কয়ার করে নিচ্ছে। এখন এটা সিম্পলিফিকেশন করলে আমাদের এখানে আনসার কমপ্লিট। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36। এক্স স্কোয়ার এদিকে আসলে পুরো এক্স স্কোয়ার কাটা যাবে, তাহলে আগে থেকে একটা ওয়াই স্কোয়ার আছে, আর এই পাশ থেকে -4y আগে থেকে ছিল, আর উপাশ থেকে এটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে 12x, আর এর পাশে 36, এর পাশে মাইনাস হয়ে যাবে, তাহলে থাকবে 32। এই হচ্ছে আমাদের যে পরাবৃত্ত বা প্যারাবোলা যে ইকুয়েশন। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে আমাদের যে ইনফরমেশন গুলো ছিল তার উপর আমরা ধারাবাহিকভাবে আনসারটা নিয়ে আসছি। তো আমি যদি তোমাদেরকে একবার একটু সামারি দেখাই, ফার্স্ট অফ অল আমাদের এইখানে দেখো জেড এর যে কোঅর্ডিনেট আমাদের দরকার ছিল, তো জেড এর কোঅর্ডিনেটটাকে আমরা ধরে এই তিনটা কোঅর্ডিনেটে সমদূরত্বে এরা অবস্থান করে, তার উপর বেস করে আমরা জেড এর কোঅর্ডিনেট নির্ণয় করব।
জেড এ কোঅর্ডিনেট নির্ণয় করার পরে যে অক্ষরেখা বা এএস যে রেখা, এই রেখার একটা সমীকরণ তৈরি বা ডাল নির্ণয় করলাম। কারণ এই রেখার যদি ডাল আমরা নির্ণয় করতে পারি, স্বাভাবিকভাবে এমজেড রেখার ডাল আমরা নির্ণয় করতে পারবো। কারণ এএস রেখার উপর এমজেড হচ্ছে লম্ব। এখন এই ইকুয়েশন গুলো যখন তৈরি হবে, এমজেড রেখার ইকুয়েশনটা তৈরি করব এই জন্যই, কারণে পি বিন্দু থেকে এম এর উপর লম্ব দূরত্ব ইকুয়েশনটা থাকলে ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা করতে পারি। আর এখান থেকে এস থেকে পি ডিরেক্টলি কোঅর্ডিনেট জিওমেট্রি ডিসটেন্স অ্যাপ্লাই করে আমরা নিতে পারি। এখন যেহেতু আমাদের বলা আছে পরাবৃত্ত, সো পরাবৃত্তের ক্ষেত্রে এসপি ইকুয়ালস টু পিএম বা এসপি বাই পিএম ইকুয়ালস টু 1, সেভাবে আমরা করে করে ধারাবাহিকভাবে ক্যালকুলেশন করে এই আনসার আসবে। সো আমি যদি তোমাদেরকে আনসারটি আবার প্রথম থেকে একটু দেখাই, তোমাদের কারো কোথাও মিসিং থাকলে একটু দেখে নিতে পারো। এই হচ্ছে আমাদের আনসারের প্রথম যে অংশ, প্রথম অংশ আমরা বলতে পারি এইটুকু হচ্ছে আমাদের 6 নাম্বার প্রথম অংশ। আর এরপরে হচ্ছে এই হচ্ছে সি নাম্বার কোশ্চেনের দ্বিতীয় অংশ। সো শিক্ষার্থীরা, এই ছিল কোশ্চেন নাম্বার 6। এখন একটু 7-এ যাই। 7 নাম্বার কোশ্চেনটা একটু বড়, চেষ্টা করব একটু সহজভাবে আনসার গুলো তুলে ধরার জন্য। কারণ কনিক্স থেকে তোমাদের 90% স্টুডেন্টের টার্গেট থাকে যে পরীক্ষা কনিক্স থেকে আনসার করবে, এবং আমার আগের যে বোর্ড প্রশ্নের যে সমাধান, আর সেগুলো প্রায় 12 থেকে 14 হাজার শিক্ষার্থী ইতিমধ্যে দেখেছে, বিশেষ করে 2019 সালের প্রশ্ন, 2020 সালের প্রশ্ন। সো বোঝা যাচ্ছে যে কনিক্স যে স্টুডেন্টরা কি পরিমাণ প্রিপারেশন নিয়ে যায়, বিশেষ করে গ্রুপ বি এর অংশ থেকে একমাত্র টার্গেট থাকে কনিক্সের 2টা সিকিউ অন্তত আনসার করবে। এখন 7 নাম্বার প্রশ্নে আমরা দেখি, এখানেও একটা সিনারি দেওয়া আছে। এটা হচ্ছে ইলিপস, উপবৃত্ত, তারপরে হচ্ছে অধিবৃত্ত হাইপারবোলা, যেটা দুটো ইকুয়েশন দেওয়া আছে। এখন দুটো ফিগার দেওয়া আছে, এই ফিগারের উপর বেস করে কোশ্চেন নাম্বার বি এবং সি আনসার করব। এ নাম্বার কোশ্চেনটা টোটালি নিউ, নতুন কোশ্চেন এটা। এটা এখানে স্ট্যাম্প থেকে আমরা আনসার করব। এত উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। সো আর এই খেয়াল রাখতে হবে, এখানে একটা ভ্যালু দেওয়া আছে, সেটা হচ্ছে এই ফিগারের সাথে। সো আমরা ক নাম্বার প্রশ্ন দিয়ে আনসার শুরু করি। 7 নাম্বার কোশ্চেন ক। তো 7-এর কতে আমাদের যে ইকুয়েশন দেওয়া আছে, শুরুতে লিখে নেই, দেওয়া আছে 2x² প্লাস 3y² ইকুয়াল টু 1। এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়ার জন্য x² 1/2 প্লাস y² 1/3 ইকুয়াল টু 1। এখন হোল স্কয়ার ফর্মেট নিতে হলে x² বাই a², তাহলে a লিখতে হলে এভাবে দিয়ে লিখতে হবে a² প্লাস y² বাই b² 1/√3 হোল স্কয়ার ইকুয়াল টু 1। এই হচ্ছে আদর্শ সমীকরণ। এই আদর্শ সমীকরণ থেকে আমরা দেখি যে a ইজ গ্রেটার দেন b, কারণ 1/√2 এর যে ভ্যালু, এটা হচ্ছে 1/√3 এর ভ্যালু থেকে বড়। এখানে a ইকুয়াল টু হচ্ছে 1/√2, আর b এর যে ভ্যালু সেটা হচ্ছে 1/√3। আবার a ইজ গ্রেটার দেন b, কারণ a ইজ গ্রেটার দেন b, তার উপর ভিত্তি করে আমাদের আনসার। তাহলে উপকেন্দ্রিক লম্বে আমাদের প্রশ্ন অনুসারে উপকেন্দ্রিক লম্বের যে দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b² ডিভাইডেড বাই a। তাহলে এখানে 2 মাল্টিপ্লাই b² এর যে ভ্যালু সেটা হচ্ছে 1/3, আর তার নিচে হচ্ছে a 1/√2। অর্থাৎ স্কয়ার রুট কাটা যাচ্ছে এখানে, সিম্পলিফিকেশন করলে কি দাঁড়াচ্ছে 2/3 মাল্টিপ্লাই √2/1, তাহলে 2√2 ডিভাইডেড বাই 3। এই হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেনের আনসার, 2√2 ডিভাইডেড বাই 3। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য।
এই হচ্ছে এই নাম্বার কোশ্চেনের আনসার আপ টু লাস্ট একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশনে কনভার্ট করে সেখান থেকে এ ইজ গ্রেটার দেন বি, তারপর আমরা ফর্মুলা লিখলাম। যদি বি ইজ গ্রেটার দেন এ হতো তাহলে 2a² বি আনসার হতো। এখন 7 নাম্বার এর বাকি যে প্রশ্ন, 7 নাম্বারে খতে বলা আছে উদ্দীপক 1 এর উপবৃত্তের উৎকেন্দ্রিকতা ইসেন্ট্রিসিটি উপকেন্দ্র এস এবং নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। তাহলে ফ্রম দ্য ফাইন্ড দ্য ইসেন্ট্রিসিটি কোঅর্ডিনেটস অফ দ্য foci and the equations of the directrice of ellipse 1। তো এই নাম্বার কোশ্চেনে যে ইলিপস এখানে বি, বি এখানে একটু বি ধরতে পারে, বি এর ভ্যালু 1 আর এখানে এর ভ্যালু হচ্ছে 3, যেহেতু উপরের দিকে 1, এই দুটো ইনফরমেশন আমাদের এখানে কাজে লাগবে। এখন এর উপরে বেস করে আমরা ইকুয়েশনটা রেডি করে আনসার দিব। সো নাও 7 নাম্বার কোশ্চেন বি অর 7 এর যে খ, উদ্দীপকের আলোকে বা চিত্র হতে কি কি পাচ্ছি, এর ভ্যালু হচ্ছে 3 আর বি হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে দেখি যে এ ইজ গ্রেটার দেন বি। তারপরে মেজর এক্সিস মাইনর এক্সিস, মেজর এক্সিসটা হচ্ছে টোয়াইস এ আর এ ইজ গ্রেটার দেন বি। এখন ফার্স্ট যে কোশ্চেন ছিল উৎকেন্দ্রিকতা ইসেন্ট্রিসিটি, উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি ইকুয়ালস টু রুট ওভার a স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার, বা অনেক বইতে তোমরা দেখবে 1 - b² বাই a² লেখা থাকে। তাহলে তোমরা যেভাবে সুবিধা হয় এভাবে ভ্যালুগুলো এখন বসিয়ে নাও। 3 স্কয়ারে 9 - 1 ডিভাইডেড বাই 9 আর এদিকে হচ্ছে রুট 9 কে রুট ওভার করলে হবে 3 আর এখানে 8 কে রুট ওভার করলে হবে 2√2। তো এই হচ্ছে ই এর ভ্যালু, ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা। পরে যে কোশ্চেনটা ছিল উপকেন্দ্র, ফোকাস উপকেন্দ্র। তাহলে উপকেন্দ্রে যে সমীকরণ প্লাস মাইনাস এই কমা 0, তাহলে এখানে আমাদের প্লাস মাইনাস এ হচ্ছে 2√2 ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে ই, তার সাথে এ হচ্ছে 3 আর এরপরে কমা হচ্ছে 0। তাহলে দাঁড়াচ্ছে 3 3 কাটা যাবে, প্লাস মাইনাস 2√2 কমা 0। এই হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। তারপরে সর্বশেষ যে প্রশ্নটা ছিল নিয়ামক রেখার যে সমীকরণ, থার্ড যে অংশ, নিয়ামকের সমীকরণ, নিয়ামকের যে সমীকরণ এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস, একটু ফিগার থেকে একটা স্ট্যান্ডার্ড ফিগারটা সামনে রেখে তারপর ফর্মুলা লিখলে প্লাস মাইনাস এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বাই ই। হ্যাঁ, এখন এদের ভ্যালুগুলো বসিয়ে সিম্পলিফিকেশন করব। এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এর ভ্যালুটা হচ্ছে 3 আর ই এর ভ্যালু হচ্ছে 2 আর 2√2 ডিভাইডেড বাই 3। সো সিম্পলিফিকেশনটা যদি করে নেই, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 3 মাল্টিপ্লাই 3/2√2। এখন ক্যালকুলেশন করলে হবে এক্স 2√2 2√, so 2√2x equals to plus minus 9। সো এটাকে এক পাশে নিয়ে আসলে আনসার হবে আর ও পাশে রেখে দিলে হবে 2√2 টাইমস অফ এক্স, প্লাসটাকে আনলে মাইনাস হবে, মাইনাসটাকে আনলে প্লাস হবে। সো এই হচ্ছে ইকুয়েশন, তাহলে নিয়ামক রেখার সমীকরণ। তাহলে আমরা যদি আবার একটু দেখাই, আমাদের যে ফিগারটা দেওয়া ছিল ফিগারটা থেকে একদম শর্টকাট ওয়েতে আনসার
এই হচ্ছে ফুল কোশ্চেনের আনসার। আমরা যদি একটু ফিগারটা দেখে নিই, এই হচ্ছে ফিগার। আর এই কোঅর্ডিনেটটা দেওয়া ছিল 3,0, আর এখানে বি বলা ছিল 0,1, আর এখানে হচ্ছে মাইনাস -3,0, আর বি প্রাইম হচ্ছে 0,-1, আর এটা হচ্ছে ওয়াই প্রাইম, উপরের দিকে হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে এক্স, এ পাশে হচ্ছে আমার এক্স প্রাইম। এই কন্ডিশন, তো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ফর্ম দেওয়া আছে, তার উপর বেস করে আমরা তিনটা রিকোয়ারমেন্ট, কেন্দ্রিকতা, উপকেন্দ্র এবং নিয়ামকের সমীকরণ তৈরি হলো। তারপরে যে লাস্ট অংশের কোশ্চেন একটু যাচ্ছি, লাস্ট অংশের 7 নাম্বার, 7 তে যেতে এখানে কোশ্চেনটা ভালো করে আসে না, আমরা একটু ইংলিশ থেকে দেখাচ্ছি। ফাইন্ড ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স, অর্থাৎ নিয়ামক রেখা। এই যে এমজেড রেখা, এমজেড রেখার একটা ইকুয়েশন দেওয়া আছে, 2x + y - 1। তারপর এরপরে বলা ছিল কি, ইসেন্ট্রিসিটি অফ দ্য হাইপারবোলা, হাইপারবোলার যে ই এর যে ভ্যালু সেটা দেওয়া আছে, ইসেন্ট্রিসিটি, উৎকেন্দ্রিকতা, এটা √3 দেওয়া আছে। তাহলে এখন বলছে হাইপারবোলার যে ইকুয়েশন, অর্থাৎ এটা যে অধিবৃত্ত, অধিবৃত্তের ইকুয়েশন নির্ণয় করো। তাহলে বাংলা ভার্সনে কোশ্চেনটি হবে দৃশ্যকল্প সিনারি 2 এ বা উৎকেন্দ্রিকতা √3 এবং তার সমীকরণ নির্ণয় করো। সো এখন যদি কোশ্চেনটা আগে ফিগারটাকে একটু দেখে নেই, ফিগারটার উপর বেস করেই তো আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে। ফার্স্ট অফ অল 1, 2 কন্ডিশন গুলো থেকে আমরা 3, আর এই পাশে হচ্ছে ডাইরেক্ট্রিক্স, তার উপর বেস করে এম, দিক হচ্ছে জেড। তাহলে পি এর যে স্থানাঙ্ক এক্স, ওয়াই, এস বিন্দুর যে স্থানাঙ্ক 1,1, আর এখানে এম, আর এটা হচ্ছে এম প্রাইম, দিস ইজ জেড, দিস ইজ জেড, আর এখানে আর মোটামুটি আমাদের, আর এখানে হচ্ছে ওয়াই, দিস ইজ ওয়াই প্রাইম, পজিটিভ এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম। তো এই ইকুয়েশন থেকে এখন আমাদের টার্গেটটা কি, এটা আদর্শ সমীকরণ নির্ণয় করবে, এবং এমজেড রেখার সমীকরণ, এমজেড রেখার সমীকরণ, এটা প্রশ্নে দেওয়া আছে, এমজেড রেখার যে সমীকরণ, এমজেড রেখার সমীকরণ, সমীকরণ দেওয়া আছে 2x + y = 1। এটা হচ্ছে এমজেড রেখার যে সমীকরণ। এখন উপকেন্দ্রের যে স্থানাঙ্ক, উপকেন্দ্র উপকেন্দ্র S হচ্ছে 1,1, আর উৎকেন্দ্রিকতা দেওয়া আছে বা ইসেন্ট্রিসিটি, উৎকেন্দ্রিকতা, এটা হচ্ছে √3। আমরা জানি হাইপারবোলার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার ভ্যালু সবসময় 1 থেকে এমনিতেও বেশি হয়। আচ্ছা, এই তিনটা ইনফরমেশন দেওয়া আছে, ফিগারের এক্স ওয়াই কোঅর্ডিনেট দেওয়া আছে, এখন তার সমীকরণ নির্ণয় করা। তাহলে সমীকরণের মধ্যে আমরা কি জানি, সমীকরণ আমরা জানি এসপি, অধিবৃত্তের সমীকরণ, বা হ্যাঁ, অধিবৃত্তের সংজ্ঞা অনুসারে সংজ্ঞা অনুসারে সংজ্ঞানুসারে এসপি ইসেন্ট্রিসিটি ইন্টু পিএম। তাহলে এখন এইখানে ভ্যালুগুলো বসিয়ে আমরা সিম্পলিফিকেশন করলে আমাদের আনসার চলে আসবে, অথবা যদি আমরা লিখতে পারি অধিবৃত্তের সংজ্ঞা অনুসারে, এস থেকে পি এর সূত্র হচ্ছে x-1 হোল স্কয়ার প্লাস y-1 হোল স্কয়ার, কোঅর্ডিনেট জিওমেট্রি, তার ফর্মুলা হচ্ছে
ডিস্টেন্স রুট বের করলাম, ইসেন্ট্রিসিটি হচ্ছে √3 s থেকে পি এম। তাহলে এটা লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয়? লম্ব দূরত্ব হচ্ছে যে ইকুয়েশনটা আছে এটাকে যদি আমি, যেমন দেখো 2x + y - 1 = 0। এই রেখার লম্ব দূরত্ব নির্ণয় করতে হলে শুরুতে রেখাটা লাগবে 2x + y - 1 এটা লাগবে। এবার √x এর যে কোএফিসিয়েন্ট, x এর কোএফিসিয়েন্ট 2 স্কয়ার আর y এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1 স্কয়ার, আর এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। এখন এটাকে সিম্পলিফিকেশন করব, করলে আমাদের আনসার আসবে। এখন শুরুতেই সবাইকে আমরা স্কয়ার করে রুটগুলো তুলে দিচ্ছি। x - 1 হোল স্কয়ার প্লাস y - 1 হোল স্কয়ার। ভিতরে ফর্মুলা লিখে নিতে পারতাম। আর এখানে স্কয়ার করলে হবে 3, আর এখানে হচ্ছে 2x + y - 1 হোল স্কয়ার। এটাকে ভেঙে ভেঙে ফর্মুলা নিতে হবে। আর এখানে হবে 5, √5 স্কয়ার করলে থাকবে 5, রুটের স্কয়ার কাটা যাবে। এবার এখানে x স্কয়ার -2x + 1 + y স্কয়ার -2y +1, আর নিচের থেকে যে 5টা আসবে সেটাকে এখানে মাল্টিপ্লাই করে দিলাম। আর এখানে 3টাকে 3 এর জায়গায় রাখি, একটু ভেঙে ভেঙে করি যাতে তোমরা সহজে ধরতে পারো। প্রথমে এই দুইটাকে আমি a ধরলাম, তাহলে a - b হোল স্কয়ার 2x 2 বা প্রথম দুইটাকে, হ্যাঁ, 2a স্কয়ার প্লাস 2 ইন্টু 2x 2 ইন্টু b, অর্থাৎ y - 1টাকে আমি b ধরলাম, গ্রুপ করে নিচ্ছি y - 1 হোল স্কয়ার। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন সিম্পলিফিকেশন যদি এখানে একসাথে করে নেই, 5x স্কয়ার -10x, আর এখানে হবে প্লাসের 5 প্লাস 5y স্কয়ার -10y, তারপর হচ্ছে প্লাসের 5, আর এখানে 3টা থাকুক, তাহলে 4x স্কয়ার। এখানে হচ্ছে আমাদের 2 2 যা 4, 4 x, y, আর এখানে হচ্ছে 4x, আর এই পাশে আবার ফর্মুলা হচ্ছে y স্কয়ার -2y প্লাস 1। এই হচ্ছে মোটামুটি। এবার ওদেরকে মাল্টিপ্লাই করব, 5x স্কয়ার -10x প্লাস 5y স্কয়ার -10y, আর 5 এখানে দুটাকে একসাথে করে 10 লিখলাম, আর 12x স্কয়ার, আর এখানে হচ্ছে 12xy, আর এখানে হচ্ছে 12x, তারপর হচ্ছে 3y স্কয়ার, তারপর হচ্ছে 3 2 যা 6y, তারপর হচ্ছে প্লাসের 3। এখন সবাইকে একদিকে নিয়ে যাব, আর সবাইকে আর এক পাশে শূন্য রেখে যদি আমরা একটু ইকুয়েশনটা করে আসি, তাহলে যেহেতু ওই পাশে সবাইকে নিয়ে যায়, তাহলে 12x স্কয়ার, আর এই পাশ থেকে 5x স্কয়ার ওদিকে গেল 5x স্কয়ার, আর এই পাশে যেহেতু একটা 3y স্কয়ার আছে, এই পাশে 3y স্কয়ার, আর এই পাশ থেকে 5y স্কয়ারকে আমি রাইট সাইডে শিফট করলাম, গেল x স্কয়ার y স্কয়ার গেল। এবার xy, তাহলে এই পাশে 12xy থাকলো, 12xy থেকে গেল, যেহেতু xy এর আর কোনো টার্ম নাই। এবার x এর গুলো লিখবো, এই পাশে হচ্ছে 12 এর x, আর এই পাশ থেকে 10x মুভ করলো। ওকে, এবার এখান থেকে মাইনাসের 6y, আর এই পাশ থেকে প্লাস হয়ে আসবে 10y, তাহলে এক্স ওয়াই ও কমপ্লিট হলো। আর থাকে কনস্ট্যান্ট নাম্বার, এ পাশে হচ্ছে 3, আর ওদিক থেকে আসলো -10, সব মিলে 0, অর্থাৎ লেফট সাইডে সবাইকে রাইট সাইডে মুভ করলাম। এখন শুধুমাত্র সিম্পলিফিকেশন করব, 7x স্কয়ার, আর এখানে হচ্ছে -2y স্কয়ার, তারপর হচ্ছে 12xy, তারপর হচ্ছে আমাদের এখানে -2x এর x,
আমরা একটু যদি রিভিউ করে আসি, এখানে কোথাও প্লাস মাইনাস আমরা ভুল করি নাই তো। এখানে ইয়েস, এই যে এটা মাইনাস হবে ক্যালকুলেশনে, এখানে মাইনাস, এই যে 4x এর সাথে -1 মাল্টিপ্লাই করলে -4x -12x, তাহলে -12x হবে, প্লাস 10x, সব মিলে থাকবে -2x। বাকি আসে এখানে এক্স গেল, তারপর ওয়াই এর সে প্লাসের 4y, প্লাসের 4y, মাইনাসের হচ্ছে 7, আর এই পাশে হচ্ছে 0। এটা হচ্ছে ইহা নির্ণয় সমীকরণ, ইহা নির্ণয় সমীকরণ। তাহলে আমাদের হাইপারবোলা বা অধিবৃত্তের সমীকরণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আসলে এবার কনিক্স এর যে প্রশ্ন, আমার মনে হচ্ছে অন্যান্য বারের তুলনায় এবারে কনিক্স এর প্রশ্নটি মোটামুটি ইজি ছিল। দুটো প্রশ্নেই তোমরা যারা মোটামুটি কনিক্স প্র্যাকটিস করছো, আশা করি সবাই পারবে। তাহলে আমি যদি আবার একটু দেখাই তোমাদেরকে, এই হচ্ছে ফার্স্ট অংশ, আমরা একটু জুম করে দেখাই। ফার্স্ট অংশ কন্ডিশন অ্যাপ্লাই করে আস্তে আস্তে সিম্পলিফিকেশন করে যে সেকেন্ড যে ভ্যালুগুলো আসছে, সে হচ্ছে সেকেন্ড ভ্যালু। আর একটি প্রশ্ন বলবিদ্যার অংশ থেকে আরেকটা প্রশ্ন আছে, লাস্ট প্রশ্নটা আমরা একটু ওই প্রশ্নটা আনসার দেখানোর চেষ্টা করব। কোশ্চেন নাম্বার ডি। কোশ্চেন ডিটাকে, হ্যাঁ ইয়েস, এই তো কোশ্চেন নাম্বার ডি। কোশ্চেন নাম্বার 8 এর ফার্স্ট অংশে একটু সিনারিটা ভালো করে দেখে, উদ্দীপক 1 এর মধ্যে এখানে একটা ফিগার দেওয়া আছে। আহ স্রোতের ব্যাগ দেওয়া আছে বি, আর একজন সাঁতারু যে ব্যাগে যাচ্ছে সেটা হচ্ছে ইউ। আর স্রোতের ব্যাগের সাথে তার যে মধ্যবর্তী কোণ, সেই কোণটি দেওয়া আছে থিটা। আর এই বরাবর লম্ব বরাবর একটা লব্ধি দেওয়া আছে। এই হচ্ছে সিনারি 1। তাহলে ইউ হচ্ছে স্পিড অফ দ্য সুইমার, আর বি ইজ দ্যাট অফ দ্য স্টিম। তার মানে স্রোতের বেগ, কারেন্টের যে ফ্লো সেটা দেওয়া আছে, এবং যিনি সাঁতার কাটেন তার ভেলোসিটি দেওয়া আছে। তারপরে সিনারিও 2 তে দেওয়া আছে কি, ইফ h1 and h2 be the greatest height in two paths of a projectile for a given range r। আচ্ছা, এখানে আমরা যদি দেখি যে একটা প্রজেক্টাইলে যে দুটো পথ থাকবে আর রেঞ্জের মধ্যে, তাদের দুটো সর্বোচ্চ উচ্চতা যেটা হাইট h1 এবং h2 দেওয়া আছে। আর এখানে প্রশ্নটা আরেকটু ক্লিয়ার করে, আর আর পাল্লার জন্য একটি আহ প্রক্ষেপকের দুটি গতিপথের সর্বোচ্চ উচ্চতা h1 এবং h2 দেওয়া আছে। আর এই হচ্ছে স্টেম, তার উপর বেস করে আমরা আহ ঘ নম্বর প্রশ্নটি আনসার করব। তো ফার্স্ট কোশ্চেন যাচ্ছি। ফার্স্ট কোশ্চেনটি একেবারেই সিনারিও 1 এবং সিনারিও 2 থেকে আলাদা, টোটালি নিউ কোশ্চেন। একটি বুলেট একটি তক্তা ব্যাগ করতে এর ব্যাগের 1 দশমাংশ হারায়। মন্দন সুষম হলে যেহেতু ভ্যালোসিটি কমে যাবে, বুলেটটি থামার পূর্বে অনুরূপ কতগুলো তক্তা ব্যাগ করতে পারবে। অর্থাৎ একটা বুলেট, তার সামনে যদি তক্তা থাকে, প্রত্যেকটি তক্তা ব্যাট করার সময় তার যে ভেলোসিটি আছে সেটা 10 ভাগের 1 ভাগ কমে যাবে। অর্থাৎ হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে সে তার যে ভেলোসিটি আছে সে ভেলোসিটি দিয়ে সে থামার আগ পর্যন্ত কতগুলো তক্তা সে ব্যাট করতে পারবে। সো এ বুলেট লসেস 1/10 of its velocity in passing through a plank. Find how many such uniform planks it would pass through before coming to the rest, assuming the resistance is uniform. যে বাধাটি থাকবে সবসময় বাধা হচ্ছে সেম। সো ফার্স্ট যেটা করব আমরা এখানে 8 নাম্বার কোশ্চেনের এ, 8 নাম্বার এ। সো 8 নাম্বার কোশ্চেনের আমরা এখান থেকে উদ্দীপক থেকে যাচ্ছি। ফার্স্ট যে ভেলোসিটি দেওয়া আছে, বুলেটের যে আদি বেগ বা ইউনিফর্ম যে ভেলোসিটি, এটাকে আমরা আদি বেগটাকে ইউ ধরবো।
ধরি আদি ব্যাগ, ধরি বুলেটের 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 আদি ব্যাগ, আদি ব্যাগ ইকুয়ালস টু ইউ। তারপরে তার মন্দন, মন্দন মন্দন ইকুয়ালস টু এফ। এবং প্রত্যেকটি তক্তার যে পুরুত্ব, একটি তক্তার পুরুত্ব বা প্রতি তক্তার পুরুত্ব, একটি তক্তার পুরুত্ব বা থিকনেসটাকে ধরলাম ডি। তাহলে একটি তক্তা ব্যাদ করতে তার যে ভ্যালোসিটি সেটার কত অংশ হারায়? 10 ভাগের 1 ভাগ হারায়। তাহলে আর কতটুকু অংশ অবশিষ্ট থাকবে? 10 ভাগের 9 ভাগ থাকবে। তাহলে একটি তক্তার ক্ষেত্রে অথবা প্রতি তক্তার ক্ষেত্রে একটি তক্তার ক্ষেত্রে, যেহেতু প্রশ্নে বলা ছিল প্রতি তক্তা ব্যাদ করতে তার 10 ভাগের 1 ভ্যালোসিটি হারায়, তাহলে অবশিষ্ট থাকবে 10 ভাগের মধ্যে 9 ভাগ। তার যে ভ্যালোসিটি ইনিশিয়াল ভ্যালোসিটি 10 ভাগের 9 ভাগ থাকবে। আমরা ফর্মুলাটুকু লিখে নিচ্ছি, ইনিশিয়াল ভ্যালোসিটি স্কয়ার ইকুয়ালস টু ভি স্কয়ার ইকুয়ালস টু, মানে যেটা রিমেইনিং থাকবে শেষ ব্যাগ হারানোর পরে, শেষ ব্যাগ ইকুয়ালস টু ইউ স্কয়ার মাইনাস 2, যেটা মন্দন হচ্ছে বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। মেইনলি এই ফর্মুলাটুকু আমরা এখানে অ্যাপ্লাই করলাম, যেহেতু এখানে মন্দন হচ্ছে এই জন্য মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এখন এটাকে একটু ক্যালকুলেশন করো, করে এখান থেকে যদি আমরা 81 বা 9, যেটাকে বলছে 9/9, তো ক্যালকুলেট করো। এখানে 81 ইউ স্কয়ার ডিভাইডেড বাই 100, আর এখানে যদি আমরা এটাকে নেই ইউ স্কয়ার মাইনাস 2FD, তো 2FD-টাকে পাশে নিয়ে আসি, তাহলে 2FD-র ইকুয়েশনটা একটু পরে আমরা সেট করতে পারবো। 2FD ইকুয়ালস টু ইউ স্কয়ার মাইনাস 81 ইউ স্কয়ার ডিভাইডেড বাই 100। এখন আমরা একটু এলসিএম নিয়ে যদি ক্যালকুলেশন করি, এটা 19 ইউ স্কয়ার ডিভাইডেড বাই 100। This is equation number 1, 19 u square divided by 100 to FD। D হচ্ছে পুরুত্ব আর F হচ্ছে মন্দন। সো এখন বাকি যে অংশ একেবারে শেষ ব্যাগ বলছে বুলেটটির একেবারে রেস্ট অবস্থায় আসার আগ পর্যন্ত কয়টি তক্তা ব্যাদ করতে পারবে। তো ধরে নিচ্ছি n সংখ্যক তক্তা এটি ব্যাদ করতে পারবে। কিন্তু মনে করি বুলেটটি বুলেটটি n সংখ্যক n সংখ্যক তক্তা অতিক্রম করতে পারবে বা ভেদ করতে পারবে, অতিক্রম করবে। এবং এরপরে ব্যাগ তার শূন্য হবে, n সংখ্যক তক্তা অতিক্রম করে ব্যাগ শূন্য হবে, শূন্য হবে। আচ্ছা, তাহলে শেষ ব্যাগ যেহেতু শূন্য হয়ে যাবে, n সংখ্যক তক্তা অতিক্রম করে শেষ ব্যাগ তার শূন্য হয়ে যাচ্ছে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ইউ বলতে তার রিমেনিং যেটা আছে 9u ডিভাইড, অর্থাৎ 10 ভাগের 9 ভাগ আছে, প্রত্যেকটা তক্তার পরে 10 ভাগের 1 ভাগ খরচ হয়, স্কোয়ার n সংখ্যকের ক্ষেত্রে n মাল্টিপ্লাই হবে 2FD। আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করছি পাশের সাইড নোট দিয়ে দেখিয়ে দিচ্ছি, বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2FD। একটু আগে সেম ফর্মুলাটুকু অ্যাপ্লাই করলাম। এখন এটার মধ্যে আমরা একটু সিম্পলিফিকেশন করে আমাদের n এর ভ্যালু নিয়ে আসলে আনসার কমপ্লিট হয়ে যাবে। সো এখান থেকে নিতে পারি n 2n FD
ইকুয়ালস টু 81 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 100। এখন এনটা থাকুক 2FD। একটু আগে আমরা যে ভ্যালু বের করেছিলাম ওই যে ইকুয়েশন 1 থেকে 2FD এর ভ্যালুটা বসিয়ে নিচ্ছি। 2FD এর ভ্যালু হচ্ছে 19 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 100, আর এখানে হচ্ছে 81 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 100। দুই দিক থেকে 100 বাদ, তাহলে আর ইউ স্কোয়ারে বাদ যাচ্ছে, ইউ স্কোয়ার 100, ইউ স্কোয়ার বাদ যাচ্ছে, তাহলে আমাদের এখানে আছে 19 n equals to 81। আফটার অল n এর যে ভ্যালু, n এর ভ্যালুটা দাঁড়াচ্ছে আমাদের 81 ডিভাইডেড বাই 19। ক্যালকুলেটর ডিভাইড করলে 4 হোল 5 বাই 19। যেহেতু প্রশ্নে বলা ছিল কত সংখ্যক তক্তা ভেদ করবে, তাহলে এটা 4টি তক্তা ভেদ করতে পারবে। করার পরে 5 নম্বর তক্তার সময় তার ভ্যালোসিটিটা 0 হয়ে যাবে। তাহলে প্রশ্নে যেহেতু বলা ছিল কতটি তক্তা ভেদ করতে পারে, 4টি পূর্ণ তক্তা ভেদ করতে পারে, অর্থাৎ 5 নাম্বারটা কমপ্লিট হবে না যেহেতু 5 পয়েন্ট সামথিং। সুতরাং সুতরাং 4টি চারটি তক্তা 4টি তক্তা সম্পূর্ণ সম্পূর্ণ ভেদ করে থেমে যাবে। 4টি তক্তা সম্পূর্ণরূপে ভেদ করে পঞ্চম তক্তার সময় থেমে যাবে, এটা লিখতে পারো, অথবা 4টি তক্তা সম্পূর্ণরূপে ভেদ করবে, এইটুকু লিখতে পারবো। সো এই হচ্ছে 8 নম্বর প্রশ্নের খ। আমরা বাকি অংশে যাচ্ছি। একটু ফর্মুলাগুলো মনে রাখতে হবে, ভ্যালোসিটির সাথে মোশনের সাথে রিলেটেড ফর্মুলাগুলো, গতিবেগ। আচ্ছা, এবার হচ্ছে খ নম্বর প্রশ্নে বলা আছে একজন সাঁতারু ইউ ব্যাগে অর্থাৎ এই দিকে যাচ্ছে। ভ্যালোসিটি হচ্ছে স্রোতের ব্যাগ আর সাঁতারুর যে ব্যাগ, মাঝখানে মধ্যবর্তী কোণ দেওয়া আছে থিতা, আর লব্ধি দেওয়া আছে আর। এখন বলা আছে একজন সাঁতারু সোজাসুজি যদি নদী পার হয় তাহলে তার টি টাইম লাগে। আর সে যদি স্রোতের অনুকূলে, মানে যেদিকে স্রোত যাচ্ছে সেদিকে যদি সে অতিক্রম করে, তাহলে সেই ক্ষেত্রে ওই পারে যেতে বা দূরত্ব লাগে টি টাইম লাগে। তাহলে উদ্দীপক 1 অনুসারে দেখাও যে T1 রেশিও, T' রেশিও T" এত। এখানে সেম কোশ্চেনটা দেওয়া আছে, তার উপর বেস করে আমরা এখন আনসার করব। সো 8 নম্বর প্রশ্নের খ, নাম্বার 8, কোশ্চেন নাম্বার খ। সো 8 এর খতে আমরা ধরে নিচ্ছি হচ্ছে মধ্যবর্তী কোণ। প্রথমেই আমাদের প্রশ্ন অনুসারে আমরা একটু লিখে নেই। ইউ এবং বি এর পরিচয় সাঁতারুর ব্যাগ, সাঁতারুর ব্যাগ ইকুয়ালস টু ইউ, তারপর হচ্ছে স্রোতের ব্যাগ, স্রোতের স্রোতের ব্যাগ ইকুয়ালস টু হচ্ছে বি। এই ছিল দুটি অংশ। এদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে, এদের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী মধ্যবর্তী কোণ থিতা। ফিগার অনুসারে মধ্যবর্তী কোণ দেওয়া আছে থিতা। এখন এই দুটি ব্যাগের যে লব্ধিটাকে আমরা ডব্লিউ ধরে নিচ্ছি। মনে করি দুটি ব্যাগের লব্ধি, দুটি ব্যাগের লব্ধি দুইটি ব্যাগের লব্ধি
ব্যাগ ওমেগা বা ডব্লিউ। এখন একটু ফিগারটা যদি একটু ড্র করে নিই, এ হচ্ছে ওই পার আর এই হচ্ছে এক পার। এখান থেকে লোকটার যে ব্যাগ এখান বরাবর, তারপর বি হচ্ছে আলাদা, এদিকে হচ্ছে বি, আর এটা হচ্ছে ইউ। তার যে লব্ধিটা কাজ করে একেবারে লম্ব রেখা বরাবর এখানে পারপেন্ডিকুলার, আর মাঝখানে যে অ্যাঙ্গেল সেটা দেওয়া হচ্ছে থিটা, আর উপরের দিকে যে লব্ধিটা কাজ করে সেখানে ডব্লিউ। আর এই যে পয়েন্ট, সেই পয়েন্টটাকে আমরা নাম দিতে পারি, এটাকে যদি প্যারালাল নেই, তাহলে আর একটু ছোট করে ফিগারটা নেই। হ্যাঁ, এটা হলো ওমেগা। এখনো হয়নি, এটা একটু দেখতে প্যারালোগ্রামের মতো হবে। হ্যাঁ, এইটুকু অংশ হচ্ছে বি, আর এটা হলো তার ভ্যালোসিটি, আর এই অংশটা হচ্ছে এ, আর এটাকে আমরা দিয়েছিলাম, এটার নাম হচ্ছে সি সি, আর এই অংশের নাম হচ্ছে, পয়েন্টের নাম হচ্ছে ডি। এখন এই রেখাটাকে আমরা যদি আরেকটু সেট করে উপরেও নেই, অসুবিধা নাই। আমাদের টার্গেট অনুসারে এই হচ্ছে মোটামুটি ফিগার। তো এখন এই ফিগারের উপর বেস করে আমরা আস্তে আস্তে আমাদের টার্গেট অনুসারে রিকোয়ারমেন্টটা দেখাবো। তাহলে ফার্স্ট উৎপন্ন কোণ লব্ধি বেগ ওমেগা হলে স্রোতের সাথে বেগ। তাহলে যেহেতু এখানে আমরা দুটো বেগ ধরে নিয়েছি, একটা হচ্ছে যদি 90 ডিগ্রি কোণ তৈরি করে, অর্থাৎ লব্ধির সাথে বি 90 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে বাকিটা হবে 90 - এত। তাহলে আমরা এখান থেকে আগে একটু ধরে নিই, স্রোতের বেগ এত, এর সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে। লব্ধি বেগ ওমেগা, স্রোতের বেগ বি এর সাথে, দেখো এই যে বি এবং ওমেগা, বি এর সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে, কোণ উৎপন্ন করে। সুতরাং তাহলে এখানে কন্ডিশন থেকে বলতে পারি ওমেগা ইকুয়ালস টু ইউ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আচ্ছা, এইটুকু হচ্ছে আমাদের ফার্স্ট, অর্থাৎ লব্ধির যে ফর্মুলা ওমেগা স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার মাইনাস বি স্কয়ার, ডিরেকশনের উপর বেস করে লিখলাম। এখন এখান থেকে যে নদীর যে প্রস্থ যেটা, বা নদীর যে বিস্তার, এই অংশ থেকে এই অংশের যে দূরত্ব, সেটাকে আমরা ডি ধরে নিলাম। নদীর বিস্তার ইকুয়ালস টু ডি। সুতরাং এস ইকুয়াল টু বিটি যেভাবে লিখি, তাহলে আমরা লিখতে পারি ডি ডি ইকুয়াল টু ওমেগা টি প্রাইম। ফার্স্টে যে টাইমটা থাকে, এবার এখান থেকে ওমেগার ভ্যালুটা বসিয়ে দাও, স্কয়ার রুট অফ ইউ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার সাথে মাল্টিপ্লাই হচ্ছে টি প্রাইম। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। সো এই হচ্ছে ফার্স্ট। আমরা যদি মনে হয় এখান থেকে আরো ক্যালকুলেশনও করতে পারি ফর্মুলা লিখে, বাট আমরা পরের অংশে যাব। আবার স্রোতের অনুকূলে ব্যাগ, স্রোতের অনুকূলে, অনুকূলের সময় স্রোতের বেগ এবং সাঁতারুর বেগ দুইটা প্লাস হয়। স্রোতের অনুকূলে বেগ, সেই ক্ষেত্রে দুটো প্লাস হয়ে যাবে, ইউ প্লাস বি। তখন যে অতিক্রান্ত যে দূরত্ব, সুতরাং সেই ক্ষেত্রে ডি দূরত্ব অতিক্রম করতে প্রয়োজনীয় যে সময়, ইউ প্লাস বি, আর সেই টাইমটুকু আমাদের দেওয়া আছে ডাবল প্রাইম, এস ইকুয়াল টু বিটি।
তো আমরা এই ভি এবং টি এর ফর্মুলা থেকে নিয়ে আসছি, এটা হচ্ছে 2। এখন দুইটাই যেহেতু ডি এর ভ্যালু, তাহলে 1 এবং 2 নং হতে পাই 1 ও 2 নং হতে, 1 নং 2 নং হতে পাই। সো দুইটাই যেহেতু ডি, এটা হলো ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার সাথে হচ্ছে টি প্রাইম আর ইকুয়ালস টু হচ্ছে ইউ প্লাস বি, তার সাথে হচ্ছে টি ডাবল প্রাইম। এখন এখান থেকে আস্তে আস্তে আমাদের যে টার্গেট সেদিকে যাব। প্রথমে ইউ প্লাস বি রুট ফর্মুলা লিখে ভিতরে, তারপরে আবার ফর্মুলা লিখলে একটা ইউ মাইনাস বি আসবে, ইউ মাইনাস বি তার উপরে রুট, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বির ফর্মুলা অ্যাপ্লাই করে, আর সাথে এখানে মাল্টিপ্লাই ফর্মেটে টি প্রাইম, আর এখানে রুট ওভার দিয়ে হোল স্কয়ার দিতে পারি ইউ প্লাস বি হোল স্কয়ার, রুট এর স্কয়ারে কাটা গেলে আবার আগের মতোই থাকবে এত। তাহলে একবার যেহেতু কাটা যাবে, এখান থেকে ইউ প্লাস বি একটা কাটা যাবে, তাহলে এখানে থাকবে আর রুট ওভার ইউ মাইনাস বি, তার সাথে একটা টি থাকে, আর এখানে এটা এটা যেহেতু হোল স্কয়ারের মধ্যে বোথ সাইড থেকে একবার কাটা যাবে, তাহলে আরো একবার থাকবে ইউ প্লাস বি, তার সাথে থাকবে হচ্ছে ডাবল টি। এখন আমাদের টার্গেট হচ্ছে কোশ্চেনের মধ্যে রেশিও, তো রেশিওতে যেতে হলে আগে ডিভাইডে চলে যাব, তারপর আমরা এটাকে রেশিওতে মুভ করব। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে এখন টি ওয়ান প্রাইম ডিভাইডেড বাই টি ডাবল প্রাইম, টি ডাবল প্রাইমের সাথে যে ভ্যালুটা ছিল সেটা এখানে উপরে আসবে ইউবি, আর এখানে হচ্ছে ইউ মাইনাস বি। এখন আমরা যদি রেশিওতে লিখি, সো ক্রস মাল্টিপ্লাই করলে আগে, হ্যাঁ রেশিওতে লিখলে হবে টি প্রাইম রেশিও টি ডাবল প্রাইম ইকুয়ালস টু ইউ প্লাস বি রেশিও ইউ মাইনাস বি, এন্ড দিস ইজ প্রুভড। দুটো টাইমের যে রেশিও তাই হবে এত। তো এই হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের আনসার। খ নাম্বার প্রশ্ন আমরা আবার একটু আপ টু লাস্ট দেখাচ্ছি, যেহেতু এই হচ্ছে খ নাম্বারের ফার্স্ট অংশ ফিগার, ফিগারের উপর বেস করে দুটো কন্ডিশন থেকে এই হচ্ছে সেকেন্ড অংশ। তো সিকিউর লাস্ট যে অংশ, লাস্ট কোশ্চেনটা আমরা দেখাচ্ছি নাম্বার 8, 8 নাম্বার কোশ্চেনের ওকে লাস্ট যে কোশ্চেনটা ছিল সেকেন্ড স্টেমের উপর বেস করে, এখানে বলা ছিল আর পাল্লার জন্য একটি প্রক্ষেপকের দুটি গতি সর্বোচ্চ উচ্চতা h1 এবং h2 হলে দেখাও যে আর ইকুয়ালস টু এত, অর্থাৎ আর রেঞ্জের মধ্যে দুটি সর্বোচ্চ উচ্চতা দেওয়া আছে h1 এবং h2, তার উপর ভিত্তি করে দেখাবো আর ইকুয়ালস টু এত, শো দ্যাট আর ইকুয়ালস টু এত। সো মেইনলি এটা সিম্পলিফিকেশন বেসড ম্যাথ, আমরা রাইট সাইডে ক্যালকুলেশন করে দেখাই। ওকে, প্রথমত নাম্বার 8 লাস্ট যে অংশটা, একটা আদি ব্যাগ হচ্ছে ইউ, ধরি আদি ব্যাগ, ইউ আদি ব্যাগ ধরি, আদি ব্যাগ সেটাকে আমি ইউ ধরলাম, ফর্মুলা অ্যাপ্লাই করব, এবং পাল্লা দেওয়া আছে আর, রেঞ্জ বা পাল্লা পাল্লা দেওয়া আছে আর, আর উচ্চতা, দুটি উচ্চতা, দুটি সর্বোচ্চ উচ্চতা যেগুলো, দুটি উচ্চতা হচ্ছে h1 ও h2। এই হচ্ছে আমাদের ইনফরমেশন। তো এখন দুটি উচ্চতার মধ্যে আহ আহ, এই ক্ষেত্রে আহ প্রক্ষেপকের জন্য আমরা একটা অ্যাঙ্গেল ধরে নিচ্ছি, একটি
একটি প্রক্ষেপক কোণ আলফা হলে একটি প্রক্ষেপক কোণ আলফা হলে অপরটির কোণ 90 মাইনাস, অর্থাৎ হচ্ছে ওদের দুটির মধ্যে যে সম্পর্ক হবে, তাহলে প্রথম প্রক্ষেপকের কোণ যদি আলফা হয়, দ্বিতীয়টির হবে 90 মাইনাস আলফা। প্রথমটির সর্বাধিক যে উচ্চতা দেওয়া আছে h1, তাহলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। সর্বাধিক উচ্চতার ফর্মুলা হচ্ছে ইউ স্কয়ার সাইন স্কয়ার অ্যাঙ্গেল, অর্থাৎ সাইনের যে ফর্মুলা, যে অ্যাঙ্গেল ডিভাইডেড বাই 2g। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতার যে ফর্মুলা। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। তারপর সেকেন্ডটার ক্ষেত্রে h2, সেটার ক্ষেত্রে তার ইউ স্কয়ার, এখানে যে অ্যাঙ্গেল সাইন স্কয়ার, এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা ডিভাইডেড বাই 2g। তো এখান থেকে ইউ স্কয়ার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, তাহলে আমরা এখানে লিখতে পারি কস স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2g। সো এই হচ্ছে মোটামুটি h1 এবং h2 সর্বোচ্চ উচ্চতার যে সমীকরণ, সেটা নির্ণয় করলাম। এখন এই সর্বোচ্চ উচ্চতার সমীকরণগুলো নিয়ে আমরা যদি রেঞ্জ নির্ণয় করে, আমাদের যেহেতু বলা আছে ওদের রেঞ্জ বা আনুভূমিক যে পাল্লাটা, আমরা জানি আনুভূমিক পাল্লা বা রেঞ্জ, আনুভূমিক পাল্লা আর ইকুয়ালস টু ইউ স্কয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। এই হচ্ছে আনুভূমিক পাল্লার যে সমীকরণ, ইউ স্কয়ার সাইন টুয়াইস আলফা ডিভাইডেড বাই জি। এখন যেহেতু দুটোর ক্ষেত্রে আর বাকিটার ক্ষেত্রে আমরা লিখতে পারি ইউ স্কয়ার, এখন এটাকে সিম্পলিফিকেশন করে, এটা হচ্ছে রেঞ্জের ফর্মুলা। এখন সাইন 2 থিটার যে ফর্মুলা, সেটা হচ্ছে ইউ স্কয়ার সাইন 2 থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা ইন্টু কস থিটা। সো 2 সাইন আলফা কস আলফা, আর নিচে ডিভাইডেড বাই হচ্ছে জি। এখন আস্তে আস্তে যেহেতু আর এর ভ্যালু এখান থেকে আমরা যাব, আস্তে আস্তে রুটে মুভ করব। তো রুটে মুভ করতে হলে ফার্স্ট অফ অল এই রুট দিয়ে ক্যালকুলেশনটা শুরু করলাম। তাহলে যেহেতু আমরা রুট দিচ্ছি, ভিতরে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ভাবে স্কোয়ার করে দিব। এটা স্কোয়ার হয়ে গেল, তারপরে 2 কে ইউ স্কোয়ার, তাহলে এটা 4 হয়ে যাবে। তার রুটে স্কোয়ারের সাথে, মানে আমরা যদি স্কোয়ার দেওয়া মানে পাওয়ারকে অর্ধেক করে দেওয়া, এই জন্য ভিতরে আবার ডাবল করে দিব যাতে সেট হয়ে যায়। তাহলে এখানে 2 স্কোয়ার হবে, আর এখানে সাইন স্কোয়ার আলফা হবে, আর কস স্কোয়ার আলফা হবে। এখন যদি আমরা এখান থেকে ফর্মুলাটাকে, আমার রাইট সাইড ইকুয়েশনটা সেট করার জন্য একটা 4, তাহলে আমরা এখান থেকে একটা 4, এখানে 4, আর একটা ইউ টু দি পাওয়ার 4, তাহলে ইউ স্কোয়ার কে দুইবার লিখবো 4 ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, তারপরে ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা ডিভাইডেড বাই জি স্কোয়ার। মানে ইউ স্কোয়ারকে ভেঙে আমরা দুটো অংশে সেট করলাম। ওকে, এখন যেহেতু আমাদের নিচে
টোয়াইস জি লাগবে। সো টোয়াইস জি সেট করার জন্য আমি এখানে উপরে একটা 4, উপরে আমরা একটা 4 দিলাম, দেওয়ার পরে নিচেও একটা 4 সেট করছি জি স্কয়ার। বাকি যারা যেভাবে আছে 4 ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ইউ স্কয়ার কস স্কয়ার আলফা, অর্থাৎ নিউমারেটর এবং ডিনোমিনেটরকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম। আচ্ছা, এটা করার পরে তাহলে এই সাইডে করে নিই আমরা। এখন আমাদের যে ফার্স্ট H1 এর যে ভ্যালুটা আসছে সেটা কত ছিল? ইউ স্কয়ার ডিভাইডেড বাই, এখন দেখো এখানে আমাদের আগের একটা 4 ছিল, এখন একটা 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এই যে এখানে আগে থেকে একটা 4 ছিল, এখন উপরে নিচে একটা, তাহলে 4 এর উপরে স্কয়ার তার মানে 16, 16 কে রুট ওভার করলে আসবে 4। আর বাকি যারা আছে অর্থাৎ এই 4 4 4 স্কয়ার 16, আর নিচে যেই জি স্কয়ার আছে তাকে আমি যদি এখানে রুট দেই, বাকি যারা আছে 16 তো, তাহলে ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। আর এই পাশে হচ্ছে আমাদের 4 জি তো, তাহলে প্রথমে আমি দিচ্ছি এখানে 2 জি, তার সাথে ইউ স্কয়ার কস স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2 জি। এখন ইকুয়েশন 1 এবং 2 থেকে আমরা যে ভ্যালুটা রেডি করছি আমরা একটু আগে দেখে আসি। এই যে H1 এর যে ভ্যালু ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2 জি, আর H2 এর যে ভ্যালু ইউ স্কয়ার কস স্কয়ার আলফা বাই 2 জি, তাহলে এখানে আমরা লিখতে পারি 4 মাল্টিপ্লাই রুট ওভার, এটা হচ্ছে H1, আর এখানে মাল্টিপ্লাই H2। তার মানে আমাদের কি আনসার দাঁড়াচ্ছে? রেঞ্জ যেটা, রেঞ্জ আর ইকুয়ালস টু 4 মাল্টিপ্লাই root over h1 multiply h2, and this is proved. সো অনেক লম্বা এবং লেন্দি কোশ্চেন ছিল, 4টি প্রশ্ন। আলাদা আলাদা কন্টেন্ট না বানিয়ে একসাথে আনসার গুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি প্রথম থেকে আবার একটু যদি দেখে আসি, যেমন 8 নাম্বার কোশ্চেনের এটা হচ্ছে প্রথম অংশ, 8 নাম্বার কোশ্চেনের এটা ফার্স্ট অংশ, আর এরপরে হচ্ছে এই অংশগুলো। সো অনেক লম্বা সলিউশন, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগের ক্লাসে সিকিউ নাম্বার 1 থেকে শুরু করে সিকিউ নাম্বার 4 এই দুটো অংশ দেখিয়ে 4টি কোশ্চেন দেখিয়েছিলাম। আর আজকে আমরা বিশেষ করে সেকেন্ড যে পার্ট সিকিউ নাম্বার 5 থেকে শুরু করে সিকিউ নাম্বার 8 বলবিদ্যা এবং জিওমেট্রি যে দুটো অংশ, তা আমি তোমাদেরকে বলবো বলবিদ্যার ম্যাথস গুলো তোমরা যতটুকু পারো চেষ্টা করবে, কিন্তু কনিক্স এর ম্যাথ কোনোভাবেই এটি স্কিপ করার সুযোগ নাই। এবং প্রত্যেকটা পরীক্ষায় বিশেষ করে স্টুডেন্টদের কাছে, যেমন বিশেষ করে গ্রুপ এর যে প্রশ্ন কমপ্লেক্স নাম্বার পলিনোমিয়াল, এখান থেকে সবাই আনসার করে, গ্রুপ বি তে সবার টার্গেট হচ্ছে কনিক্স থেকে দুটো কোশ্চেন আনসার করা। তো এভাবে মোটামুটি একটা প্ল্যান করে পড়লে আশা করি তোমরা সবাই ভালো করতে পারবে। তো আমি চেষ্টা করেছি আমার মতো করে তোমাদেরকে কোশ্চেন গুলো বোঝানোর জন্য। তারপরেও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে বা জিজ্ঞেস করার থাকে, কথা বুঝতে প্রবলেম হয়, তোমরা কমেন্টস করে জানাবে। আর তোমরা কে কোন কলেজ থেকে ভিডিও গুলো দেখছো, কেউ যদি ঢাকার বাইরে থেকে দেখে থাকো কমেন্টস করে জানাবে। আর তোমাদের এই কমেন্টস গুলো বা তোমাদের এই মতামত গুলো নিয়ে আমরা পরবর্তী প্ল্যানিং করি যে কিভাবে কন্টেন্ট তৈরি করব, কোন কোন কন্টেন্ট গুলোর উপর কাজ করব। তা আশা করি অবশ্যই তোমাদের মতামত জানাবে। আর আমার এই কন্ট্রিবিউশন গুলো যদি তোমাদের সামান্যতম উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেয়ার করবে এবং বন্ধুদেরকেও জানার সুযোগ করে দিবে। সকলে ভালো থাকুন, ইনশাল্লাহ পরবর্তী কন্টেন্ট আবার সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।